বিসমিল্লাহির রহমানির রহিম। 2020 সালের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইমদাদুল ইসলাম, সহকারী শিক্ষক, পাশাপাশি মুসলিম একাডেমি। তোমরা সবাই আশা করি ভালো আছো। আমাদের অনলাইন ক্লাস শুরু করতে পারায় আমরা আমাদের একাডেমির পরিচালনা পর্ষদের মাননীয় সদস্য ও একাডেমির উপদেষ্টা জনাব মোহাম্মদ জাভেদ আহমেদ ভাই ও আমাদের একাডেমির মাননীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইমদাদুল ইসলাম স্যারকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই, যা তারা আমাদের এই অনলাইন ক্লাস শুরু করার প্রস্তুতি গ্রহণ বা আমাদেরকে তৈরি করার অনলাইন ক্লাস করার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা জানি করোনা মধ্যে এটা একটা মহামারী। এই মহামারীর মধ্যে আমরা সবাই একটা আতঙ্কের মধ্যে আছি, যার কারণে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ও প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশক্রমে প্রায় 7-8 মাস স্কুল বন্ধ। এই কারণে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের এই অনলাইন ক্লাস নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি যেহেতু আমাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছেন, সেই সাথে তার নির্দেশনা অনুসারে, শিক্ষামন্ত্রী দীপমণির নির্দেশনা অনুসারে আমরা অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি আজ যে অনলাইন ক্লাস শুরু করব, আমার বিষয় হচ্ছে বিজ্ঞান, 8ম শ্রেণী। এই আজকের ক্লাসে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিজ্ঞানের 2য় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। অর্থাৎ আমাদের এই জীব সম্পর্কিত বিজ্ঞানের যে অংশে একটা জীবের বৃদ্ধি কিভাবে হয় এবং একটা জীব থেকে আরেকটা জীবের বংশ পরম্পরায় যে বৃদ্ধি ঘটে, সেই সম্পর্কে তোমাদেরকে আজকে আমরা কিছু দিক নির্দেশনা দেব এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরাই করোনার মধ্যে সবাই সুস্থ আছো। এর জন্যে আমাদের অনলাইন ক্লাস দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো তোমরা পর্যায়ক্রমে দেখবে। শুধু বিজ্ঞান ক্লাসই নয়, অন্য ক্লাসও আমরা শুরু করছি। আমাদের বিগত বা অন্যান্য স্যার এই ক্লাসগুলো শুরু করছে। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো দেখলে তোমাদের অন্ততপক্ষে এই করোনার মধ্যে যে ঘাটতি হয়েছে, সেই ঘাটতিটা কিছুটা হলেও তোমাদের লাঘব হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আলোচনা করতে যাচ্ছি কি বিজ্ঞান। আমার বিষয় হচ্ছে বিজ্ঞান। সর্বপ্রথম বিজ্ঞান বলতে গেলে কি, বিজ্ঞান কি? আজ আমাকে বিজ্ঞান কি জানতে হবে। বিজ্ঞান হলো সেই বিষয়, যে বিষয় হলো প্রাকৃতিক জ্ঞান এবং প্রকৃতিগত বাস্তবতা জ্ঞানের পরীক্ষা লব্ধ মানকে আমরা বিজ্ঞান বলি। আসলে বিজ্ঞান হচ্ছে একটা দৃষ্টিভঙ্গ। আমরা পরীক্ষা এবং পরীক্ষালব্ধ মানটা সেই দৃষ্টিভঙ্গকে অনুসারে দেখা। যেমন আমরা যদি কোনো কিছু বিশ্বাস করি, সেই বিশ্বাসের ক্ষেত্রে আমাদের একটা বাস্তব পরীক্ষা আছে, সেটি হচ্ছে বিজ্ঞান আমাদেরকে ট্রুথফুল করে বা বিজ্ঞান আমাদেরকে বাস্তবতার সাথে মিলায়া দেয়। এটি হচ্ছে বিজ্ঞান। আমরা যা হোক, তাহলে আমরা জানতে পারলাম যে বিজ্ঞান কি। বিজ্ঞান আসলে আমাদের কতটুকু জীবের বৃদ্ধি সম্পর্কে আজকে আমরা যে অধ্যায় আলোচনা করতে যাচ্ছি, জীবের বৃদ্ধি ও বংশগতি, সেই জিনিস সম্পর্কে আজ আমরা দেখাবো। এখন জীবের বংশ বৃদ্ধি এবং বংশগতি বলতে গেলে প্রত্যেকটা জীব আগে জানতে হবে কি দিয়ে তৈরি। সেই জীবটা কি দিয়ে তৈরি আমরা জানি। প্রত্যেকটা জীব, দেখো, প্রত্যেকটা জীব এক একটা সেল বা কোষ দ্বারা তৈরি। এই কোষ দ্বারা তৈরি হওয়ার ফলে এই কোষগুলো কি হবে? বিভাজিত হয়। এই বিভাজিত হওয়ার কারণে এক একটা প্রাণী থেকে অন্য প্রাণী বংশ পরম্পরায় সৃষ্টি হয়। তাহলে আমরা বিজ্ঞানের জীবের বৃদ্ধি সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমরা বললাম কি, জীব আসলে কি দ্বারা তৈরি। জীব তাহলে কোষ দ্বারা তৈরি। সেই কোষ কি করবে?
কোষ একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা এইভাবে বিভক্তি হবে। এই বিভক্তিকে বলা হয় বিভাজন। যে বিভাজন শব্দটার অর্থ কি? বিভাজন শব্দটার অর্থ হচ্ছে বিভক্তি হওয়া বা আলাদা হয়ে যাওয়া। এখানে আমরা দেখো তিনটা চিত্র এঁকেছি, এটা আমরা পরে আলোচনা করব। এখন আসো যে তাহলে আমরা বললাম কি জীব একটা থেকে দুটা, তিনটা, চারটা এইভাবে বিভাজন হবে। বিভাজন হওয়ার পরে তারা এইভাবে বংশবৃদ্ধি তৈরি করবে। এখন জীবের কিন্তু বহু কোষ দ্বারা, একটা জীব একটা কোষ দ্বারা কিন্তু গঠিত না, জীব বহু কোষ দ্বারা গঠিত। সেই বহু কোষ সেই বহু কোষ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হবে। তাহলে আমরা জানি জীব কোষ দ্বারা গঠিত, কোষগুলো বিভাজন হবে। এখন সেই বিভাজনের একটা প্রক্রিয়া আছে। সেই বিভাজনটা কেমন? বিভাজনটা তিনভাবে হয়। একটা অ্যামাইটোসিস কোষ বিভাজন, একটা মাইটোসিস কোষ বিভাজন, আর একটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এখন আমাকে জানতে হবে কোষ বিভাজন কাকে বলে। কোষ বিভাজন হলো একটা মাতৃকোষের নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়ে কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হবে, সেই অবস্থাকে আমরা বলি কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজনের মাধ্যমে কি হবে? আমাদের জীবের বংশগতি বৃদ্ধি পাবে। এখন এই যে কোষ বিভাজন ঘটবে, কোষ বিভাজন ঘটতে গেলে আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে কোষ বিভাজন সম্পূর্ণ হয়। কোষ বিভাজনের তাহলে আমরা কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন তিন প্রকার। একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, একটা হচ্ছে দেখো কোষ বিভাজন, কোষ বিভাজন বিভাজন তিন প্রকার, যথা এক অ্যামাইটোসিস কোষ বিভাজন, কোষ বিভাজন দুই মাইটোসিস কোষ বিভাজন, তিন মিওসিস কোষ বিভাজন, কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন তিন প্রকার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজন কি, এটা কোথায় ঘটে? এই ধরনের কোষ বিভাজন সাধারণত কোথায় ঘটে আগে জানতে হবে। যে অ্যামাইটোসিস কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদিতে সাধারণত ঘটে থাকে। এরা এককোষী জীব। এককোষী জীব হওয়ায় অ্যামাইটোসিস কোষ বিভাজন এদের সংঘটিত হয়। এই এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে তারা বংশবৃদ্ধি করে। এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটি কী হবে? ডাম্বেল আকার গঠন করবে এবং আমরা এখানে ডাম্বেল আকার গঠন করবে এবং মাঝ বরাবর সংকুচিত হবে। সেটার চিত্র এই রকম। তোমাদের এইরকম যে এরা মাঝ বরাবর সংকুচিত হবে। এটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনে এদের এই অবস্থা প্রাপ্ত হয়। এইভাবে এরা প্রথম থেকে এই নিউক্লিয়াসটা এইরকম থেকে এরা এই আকারে যায়। এটাকে বলা হয় ডাম্বেল আকার। এই ডাম্বেল আকার থেকে বংশবৃদ্ধি এরা করে।
আমরা বিগত ক্লাস যেহেতু আমরা এই করোনার মধ্যে পড়তে পারি নাই, ক্লাসে আমরা এগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমি এই ক্লাসে যে বিষয়টা তোমাদের এখানে আলোচনা করব, তাহলে আমরা জানতে পারলাম কি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজন। 3 রকমের কোষ বিভাজন হয়। আমরা এখানে একটা চিত্র এঁকেছি। সেই চিত্রটা কি? এটা হচ্ছে মাতৃকোষ, যেটাকে মাদার সেল বলে। এই মাদার সেল থেকে 2টি বা 4টি অপত্য কোষ, যাকে বলে ডটার সেল, এই ডটার সেল বিভাজিত হওয়া তৈরি হবে। তার প্রথম অবস্থায় দেখো এটা কি, এই উদ্ভিদ কোষের 3টা চিত্র। এটা কখন হয়? এই উদ্ভিদ কোষের উদ্ভিদের, আমরা জানি উদ্ভিদের বৃদ্ধি হয়। সেই উদ্ভিদের বৃদ্ধি কোথায়, কি কারণে, কার প্রভাবিত বা কোন বিভাজনের মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি হয়? আমরা জানি উদ্ভিদের পত্ররন্ধ্র, পাতা, রন্ধ্র, তারপরে তোমার হচ্ছে কাণ্ড, বিভিন্ন অংশ থাকে। সেই অংশের উপরে থাকে কি, সবচেয়ে থাকে যার জন্য হয় সেটা হচ্ছে ভাজক টিস্যু। এই ভাজক টিস্যুতে এই মিওসিস বিভাজন সংঘটিত হয়। এখন এই বিভাজন, আমরা এই বিভাজনে এই মাইটোসিস, এটা একটা মাইটোসিস বিভাজনের পদ্ধতি। একটা উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজন কীভাবে সংঘটিত হয় সেটা আমরা এখানে এঁকে দেখাইছি। এখন মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এটা আমাদের জানতে হবে। মাইটোসিস কোষ বিভাজনের কয়েকটা ধাপ আছে। এই ধাপগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করব। যে এটা হয় উন্নত শ্রেণীর উদ্ভিদে, উন্নত শ্রেণীর উদ্ভিদে এই মাইটোসিস কোষ সংগঠিত হয়। এখানে মাইটোসিস কোষের উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে এই কোষ বিভাজনটা সংগঠিত হয়। এখানে দেখো যে মাইটোসিস কোষ বিভাজনে সর্বপ্রথম যেগুলো হয়, আগে আমাদের মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্যটা কি এটা আমার জানতে হবে। মাইটোসিস কোষ বিভাজন এক ধরনের কি বিভাজন, একটা পদ্ধতি। এটা কি হবে, এই মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হবে? নিউক্লিয়াস একবার বিভাজিত হবে। আর মাতৃকোষ বিভাজিত হয়ে সম্পূর্ণ, এই মাতৃকোষটা বিভাজিত হয়ে সম্পূর্ণ সমাগুণ সম্পূর্ণ, অর্থাৎ এর মধ্যে যে বৈশিষ্ট্য আছে এর মধ্যেও সেই একই বৈশিষ্ট্য। যে অর্থাৎ এইখান থেকে যে তোমাদের যে অপত্য কোষ সৃষ্টি করবে, সেই অপত্য কোষটা হতে হবে এই যে গুণসম্পন্ন, এরাও সেই একই গুণসম্পন্ন হবে। এখন মাতৃকোষটি বিভাজিত হয়ে তাহলে কি 2টি অপত্য কোষে সমগুণ সম্পূর্ণ 2টি অপত্য কোষে তৈরি সৃষ্টি হবে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত হবে। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হবে। আর এরা কি হবে দেখো, এগুলো কি, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এরা সুতার মতো পেঁচিয়ে থাকে। তারপরে আছে তোমার এরা এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু, আর এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর এই যে গোল কালো এটা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা কি হবে, আস্তে আস্তে এই অংশ থেকে এই অংশে বিভাজিত হবে। তার প্রথমটা অবস্থা কি, যখন প্রথম অবস্থায় যাবে, দেখো প্রথম অবস্থায় যেতে চাইলে আস্তে আস্তে এই যে সুতার মতো এলোমেলো অবস্থায় ছিল, এরা কি হবে, একটা নিজেদের সাথে যোগ হওয়ার বা একসাথে হওয়ার চেষ্টা করবে। যেমনটা এইটা হয়েছে, দেখো একসাথে হয়ে এরা নিজেদের কাছাকাছি আসার চেষ্টা করতেছে। এইভাবে আস্তে আস্তে এরা মোটা হতে থাকবে। এখানে চিকন ছিল, এখানে কিন্তু একটু মোটা। দেখো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হবে, নিউক্লিয়াসটা আস্তে আস্তে ভেঙে যাবে বা বিলুপ্তি হবে। যে কিছু অংশ বিলুপ্ত হওয়ার পথে যাবে,
তারপরে আসো এই যে নিউক্লিয়ার পর্দা, এটাও আস্তে আস্তে কি বিলুপ্তি হওয়ার পথে যাবে আমাদের। তাহলে প্রথম অবস্থায় মাদার সেল এরকম ছিল, দ্বিতীয় অবস্থায় প্রথম মাতৃকোষ থেকে প্রথম অবস্থায় তার এই আকার ধারণ করবে। তৃতীয় অবস্থায় শেষ অবস্থা প্রাপ্ত হবে কিভাবে? এই শেষ অবস্থায় এই যে নিউক্লিউলাস, এই নিউক্লিউলাস একেবারেই থাকবে না। অর্থাৎ আমরা যেহেতু মাইটোসিসে বলছি নিউক্লিউলাস একবার বিভাজিত হবে, অর্থাৎ একবার ভেঙে যাবে। এখানে এই নিউক্লিউলাস একবার বিভাজিত হয়ে যাবে, এই কারণে আমরা লিখছি দেখো বিলুপ্ত প্রায় নিউক্লিউলাস। আর এই যে ক্রোমোজোম বলছিলাম, এই ক্রোমোজোম কি হবে? এই যে এলোমেলো সুতা আস্তে আস্তে কি হচ্ছে, এরা মোটা হচ্ছে, এরা কি হবে একটা জায়গায় এরা আসবে, সেই জায়গা থেকে এরা আবার ভাগ হয়ে যাবে। এরা তিন রকম হতে পারে, এল আকৃতি, ভি আকৃতি, জে আকৃতি, যেগুলো দেখতে এরকম এরকম এরকম। অর্থাৎ এই যে আমরা যে আছি এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, এই সেন্ট্রোমিয়ার, এটাকে আমরা বলছি কি সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার আলাদা হবে, আলাদা হলে কি তখন এরকম দেখা যাবে। এই আকৃতিটা অনেক সময় ভি আকৃতির হয়, অনেক সময় এল আকৃতির হয়, অনেক সময় জে আকৃতির হয়, আবার অন্য এই সাধারণত এই তিন আকৃতির দেখা যায়। তাহলে এটি হচ্ছে কি এই মাইটোসিস কোষ বিভাজনের প্রক্রিয়া। কার? এটা হচ্ছে উদ্ভিদ কোষে ঘটনাগুলো ঘটবে বা প্রাণী কোষেও ঘটবে, কিন্তু উদ্ভিদ কোষের সূত্রটা আমি এঁকে দেখাইছি। এখন যেটা আমি বলবো, দেখো এই মাইটোসিস কোষ বিভাজন দ্বারা আমাদের উদ্ভিদের বৃদ্ধি হয়। উদ্ভিদ, একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদের বংশ পরম্পরায় সৃষ্টি হয়, একটা উদ্ভিদ থেকে আর একটা উদ্ভিদের জন্ম হয়। সেই উদ্ভিদের জন্ম হওয়ার পিছনে আমাদের যে বিভাজন, কোষের যে বিভাজন ঘটে, এই বিভাজনটা সাধারণত উদ্ভিদে হয় ভাজক টিস্যুতে। পত্রের রন্ধ্রের উপরে অগ্রভাগে এই ভাজক টিস্যু থাকে। এই ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের ক্ষেত্রে আমাদের যে বৃদ্ধি হয়, সেই বৃদ্ধিটা মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়। সেই ক্ষেত্রে নিউক্লিউলাস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা, সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম, ক্রোমাটিড, এই যে এর এক একটাকে কিন্তু ক্রোমাটিড বলে। এই যে এদের এক একটা অংশকে ক্রোমাটিড বলা হয়। এই যে এখানে লেখা আছে যে ক্রোমাটিড, এই যে আমি লিখে দিয়েছি তোমাদের চেনার জন্য যে এটা একটা ক্রোমাটিড। এখন এই উদ্ভিদ বা এটি যে সংগঠিত হয়, আমি প্রথমে বলছিলাম বিভাজন। এখন এই বিভাজনটা হবে কি, কয় ধরনের বিভাজন? তিন ধরনের বিভাজন। একটা অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিওসিস। আমরা মাইটোসিস কোষ বিভাজন নিয়ে আজকে আলোচনা করছি। আমরা মাইটোসিস কোষ, এখানে একটা মাইটোসিস কোষ বিভাজনের আলোচনা দেখানো হয়েছে। মাইটোসিস কোষ বিভাজনের যে বিভাজিত হবে, এই মাইটোসিস কোষ বিভাজন সর্বপ্রথম আমাদের কিছু নিউক্লিউলাস বিভাজিত হয়, সাইটোপ্লাজমিক অঙ্গাণুগুলো বিভাজিত হয়। এই সাইটোপ্লাজমিক অঙ্গাণু এবং নিউক্লিউলাস বিভাজন এর নামকরণ আছে। যেমন যে নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস, অর্থাৎ যখন নিউক্লিয়াস আলাদাভাবে বিভাজিত হবে, যেমন এইটা, যে এই নিউক্লিউলাসটা যদি আলাদা হয়, এটাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। আর যখন সাইটোপ্লাজম বিভাজন হবে, সেটাকে আমরা বলবো সাইটোকাইনোসিস। তাহলে নিউক্লিয়াস বিভাজিত হলে, সে আলাদাভাবে হলে, সেটাকে আমরা বলবো ক্যারিওকাইনোসিস। আর সাইটোপ্লাজম আলাদা হলে সেটাকে আমরা বলবো কি সাইটোকাইনোসিস। কারণ আমরা জানি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো বস্তু থাকে, প্লাজমিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, কেন্দ্রজালিকা থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, নানান ধরনের অঙ্গাণু থাকে। এই যে সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের বিভাজন হবে, যেটাকে আমরা বলছি ক্যারিওকাইনোসিস,
এবং সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কোষটিকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। সেই প্রস্তুতি গ্রহণ করতে হলে এটা কি করতে হবে, এটাই তার প্রস্তুতির ধাপ। তাকে একটা ধাপে আসতে হবে। যে আমরা যেমন স্কুলে আসার আগে আমরা কি করি, আমরা নিজেকে পরিপাটি করি, স্কুলের ব্যাগ গোছাই, বই নেই, খাতা নেই, কলম নেই। ঠিক একটা কোর্স যখন বিভাজিত হবে তাকে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। কারণ আমরা পরীক্ষা দিতে গেলে যেমন প্রস্তুতি গ্রহণ করে যাই, ঠিক কোষের ক্ষেত্রে, বিভাজনের ক্ষেত্রেও তাকে প্রস্তুতি গ্রহণ করতে হয়। সেই প্রস্তুতি গ্রহণের প্রথম ধাপটা হচ্ছে ক্যারিওকাইনোসিস। এই ক্যারিওকাইনোসিস সম্পূর্ণ করতে হয়। সম্পূর্ণ করার পরে এরা 5টা ভাগে ভাগ হয়। সর্বপ্রথম ধাপটা হচ্ছে প্রোফেজ। 1 নম্বর প্রোফেজ, 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বর মেটাফেজ, 4 নম্বর অ্যানাফেজ এবং সর্বশেষ ধাপটা হচ্ছে টেলোফেজ। সর্বশেষ ধাপটা টেলোফেজ। তোমাদের একটা কথা আমি মনে রাখি যে কোষের প্রথম অবস্থায় যেরকম ছিল, বিভাজন ভেঙে চুরে যা কিছু হওয়ার পর আবার আগের অবস্থায় ফিরে পাবে। এই কোষের প্রথম অবস্থায় যেরকম ছিল, কারণ একটা অপত্য কোষ সৃষ্টি হলে তার মধ্যে কি বলছিলাম, সমগুণ সম্পূর্ণ একটা অপত্য কোষ সৃষ্টি হবে, যার মধ্যে ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। ঠিক আছে, এই কারণে যে প্রথম অবস্থা থেকে শেষ অবস্থায় যেতে গেলে প্রথম অবস্থায় আবার ফিরে পাওয়া যাবে। তোমরা পরবর্তীতে দেখলে টেলোফেজের অংশ দেখবে আলাদাভাবে আবার যেরকম ছিল সেই রকম আমরা ফিরে পাবো। কি ক্রোমোজোম, নিউক্লিওলাস, এই যে নিউক্লিওলাসের বিলুপ্তি করছে না, এটা আবার কিন্তু আমরা ফিরে পাবো এরকম আবার ফিরে পাবো। এখন এই যে ক্রোমোজোম এই ধাপ থেকে এই ধাপে যে আসতে গেলে কি ঘটে, এইখানে যে পানি থাকে সেই পানিটা শোষণ হয়। শোষণ হলে এইগুলোকে আস্তে আস্তে স্পষ্টকরণ হয়, স্পষ্টভাবে দেখা যায়। আস্তে আস্তে আরও যখন পানি শোষণ বেশি হয়ে যায় তখন এটা আরও বেশি স্পষ্ট হয়। স্পষ্ট হলে আমরা এইগুলোকে স্পষ্টভাবে দেখতে পারি। বিশেষ করে ইলেকট্রনিক মনোবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে এইগুলোকে আরও স্পষ্টভাবে দেখা যায়। এইটা হচ্ছে প্রোফেজ ধাপ। তাহলে প্রোফেজ হচ্ছে সর্বোচ্চ ধাপ। সেটা এই ধাপের চিত্রগুলো এরকম যে এই প্রোফেজ ধাপে এই ঘটনাগুলো ঘটে। প্রথমে কী হবে, নিউক্লিওলাস এরকম থাকবে মাতৃকোষ। এই মাতৃকোষ থেকে ডটার সেল যখন তৈরি করবে তাকে বলি আমরা অপত্য কোষ। যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ 2 বা ততোধিক কোষের সৃষ্টি করে তাকে আমরা বলি কি বিভাজন, কোষ বিভাজন বলি। এই দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ার ঘটনাকে আমরা এটাকে বলবো কোষ বিভাজন। যে এই দুটো প্রক্রিয়া কোষ বিভাজন সৃষ্টি হবে, কোষ বিভাজন সৃষ্টির কালে এই ঘটনাগুলো সংঘটিত হবে। এখন এই যে ঘটনাগুলো ঘটে দেখো কোষের নিউক্লিয়াস আকারে কি বড় থাকে। পানি বিয়োজনের ফলে আমি বলছিলাম কি পানি শোষণ হবে, পানি বিয়োজনের ফলে এইগুলোর স্পষ্টকরণ দেখা যাবে। আমাকে প্রত্যেকটা ধাপ করতে গেলে আগে তার বৈশিষ্ট্য, তা কাকে বলে, এর বৈশিষ্ট্য কি, কি ঘটনাগুলো করবে, সেই ঘটনাগুলো আমাকে আগে উপলব্ধি করতে হবে। যা হোক, আজকে আমি ক্লাস হয়তো আমরা আগামীতে আরও আলোচনা করব। আজকে আমি ক্লাস শেষ করতে চাচ্ছি, আজকে এখানেই শেষ করছি। আশা করি এই মহামারী কোভিড-19-এ তোমরা এই পরিবেশকে মোকাবেলা করে সবাই ঘরে থাকার চেষ্টা করবে এবং বাইরে বের হলে তুমি এবং তোমার পরিবারকে, প্রত্যেক সদস্যকে বের হতে হলে মাস্ক পরে বের হতে হবে। মাস্ক পরে বের হবো এই কারণে আমরা দেখি রাস্তাঘাটে অনেকেই বের হয় না, মনে
করে আমার তো কোভিড হয় নাই, আমি কেন মাস্ক করে বের হব, এটা অনেকের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। তোমাদেরকে বলি যে মাস্ক পরবে এই কারণে, তোমরা নিজেরা পরবে, অন্যজনকে পরার জন্য বলবে, কারণ নিজের সুরক্ষা থাকবো এবং নিজের পরিবার, নিজের আশেপাশের মানুষকে সুরক্ষা রাখবো। যা হোক, সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি। আমিও তোমাদের জন্য দোয়া করি, তোমরাও আমাদের জন্য আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ থাকতে পারি এবং আমরা যেন পরবর্তীতে আগামী ক্লাসগুলো নিতে পারি। তোমাদেরকে আমি সুস্থতা আল্লাহর কাছে ধন্যবাদ জানাই। তোমাদের সুস্থ রাখুক, তোমাদের শরীর সুস্থ থাকুক। এই কোভিড-19-এর মধ্যে তোমরা যথাসম্ভব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হবে এবং নিজেকে সুরক্ষা রাখো, দেশকে সুরক্ষা রাখো, দেশের মানুষকে সুরক্ষা রাখো। তারপরে মোবাইলটা দেখুন।